দর্শক, আজকে আমরা বিশ্বব্যাংক IMF এর যে বসন্তকালীন বৈঠক অনুষ্ঠিত হচ্ছে সেখান থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর পর্দায়। আজকে আমাদের সঙ্গে এই মুহূর্তে ওয়াশিংটন ডিসি থেকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর সময় দিয়েছেন। স্যারকে স্বাগত জানাতে চাই। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। স্যার, আমরা একটু জানতে চাইবো যে এবারের বসন্তকালীন এই বৈঠকে আমরা দেখেছি যে প্রবৃদ্ধির একটা অনিশ্চয়তা, বিশ্বব্যাংক এরই মধ্যে যে আউটলুক দিয়েছেন সেখানে বৈশ্বিক প্রবৃদ্ধি এবং বাংলাদেশের প্রবৃদ্ধি যেটি বলেছেন 3.8%, যেটি সরকারের প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ছিল 5-এর উপরে হবে। তো এরকম একটা অনিশ্চয়তার মধ্যে স্যার এই প্রবৃদ্ধির পূর্বাভাস নিয়ে আপনি কি মনে করেন স্যার? এখানে অনিশ্চয়তা আছে, সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। বিশেষ করে অনিশ্চয়তার মূল সোর্সটা হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং সরকারের যে বাণিজ্য নীতি, সেখানে থেকেই অনিশ্চয়তার বিশ্বজোড়াই সৃষ্টি হয়েছে এবং সেটা আমাদেরকে ইম্প্যাক্ট করবে। আমাদের সরাসরি ইম্প্যাক্ট না করলে ইনডাইরেক্ট ইম্প্যাক্ট এটা হবে। আমাদের ইউরোপিয়ান মার্কেটও ইম্প্যাক্ট হবে। যদি এখানে গ্রোথ কমে যায়, ইউরোপের গ্রোথ কমে যায়, জাপানের গ্রোথ কমে যায়, তাহলে আমাদের রপ্তানি বাণিজ্য সেসব দেশে ক্ষতিগ্রস্ত হতে বাধ্য। তো যাই হোক, কিন্তু আমরা মনে করি তারপরেও যে আমাদের প্রবৃদ্ধি হয়তো চেয়ে একটু ভালো হবে। খুব যে বেশি হবে তা নয়, হয়তো 4.5% হতে পারে। কারণ আমাদের গত ফার্স্ট কোয়ার্টারটা আমাদের খারাপ গিয়েছে, সেটা স্বাভাবিক। সেই সময় তো ওটা জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর হচ্ছে ফার্স্ট কোয়ার্টার, কিন্তু IMF এর পূর্বাভাসের থেকে বেশি হবে আমাদের ধারণা। তো ফার্স্ট কোয়ার্টার খারাপ হয়েছে, সেকেন্ড কোয়ার্টার তো 4.6% পেয়েছি আমরা। তো আগামী কোয়ার্টারে আরও বেশিও হতে পারে। সব মিলিয়ে এটা হয়তো 4.5%-এর মধ্যে হওয়া উচিত বলে আমার মনে হয় এই পর্যায়ে। স্যার, আমরা একটু IMF এর ঋণ নিয়ে, আপনি এখানে আসার আগেও অনেকভাবে কথা বলেছেন ঋণের কিস্তি নিয়ে, এবং আপনি নিউ ইয়র্কের একটা অনুষ্ঠানে, আমি সেখানে ছিলাম, বলেছিলেন যে IMF এর ঋণের আসলে আমাদের দরকার নেই, তাদের সাথে আমাদের টেকনিক্যাল বিষয়গুলোতে বেশি প্রয়োজনীয়তা রয়েছে। কিন্তু স্যার, তাদের বাজেট সহায়তাটার সাথে তো আমাদের এক ধরনের একটা সম্পর্ক, নির্ভরতা রয়ে গেছে। তো এই ঋণের চতুর্থ পঞ্চম কিস্তি নিয়ে একটু আপডেটটা জানতে চাইবো। আমরা শর্ত পূরণের জায়গায় যেহেতু পিছিয়ে আছি। এখানে দুটো জিনিস, IMF এর ঋণ সরাসরি এখানে $1.3 বিলিয়ন মতো আছে। এটা ছাড়াও এটার বাইরে এটার সাথে অ্যাসোসিয়েটেড ওয়ার্ল্ড ব্যাংকের ঋণ আছে, এটার জাইকার ঋণ আছে, এখানে অর্থাৎ জাপানিজদের আছে, এখানে AIB, এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের কিছু আছে। সব মিলিয়ে এটা একটা বড় অঙ্কের টাকা, 3 বিলিয়নের মতো হয়ে যেতে পারে। তো সেই জন্য এখানে এটা রাজস্ব ঘাটতি আমাদের আছে। সেই রাজস্ব ঘাটতির ক্ষেত্রে এখানে এই ফাইন্যান্সিংটা কিন্তু আমাদেরকে সহায়ক ভূমিকা রাখবে। তো আমরা মোটামুটিভাবে IMF এর সাথে একটা পর্যায়ে চলে এসেছি। আমরা আশাবাদী যে একটা পজিটিভ কনক্লুশন আমরা করতে পারবো আগামীকালের মধ্যে, হয়তো বা পরশুর মধ্যে। সেদিকে কিন্তু আমরা, ডিফারেন্স ইজ ভেরি ভেরি স্মল। স্যার, এই কিস্তি পাওয়ার ক্ষেত্রে কোনো রকম অনিশ্চয়তা আছে মনে করেন? না, আমাদের যদি দু একটা বিষয় নিয়ে একটু মনিটরিং মেকানিজম ইত্যাদি নিয়ে কিছু চলমান, তারা কাজ করছে, তারা প্রস্তাবনাগুলো আমাদেরকে দিলে, আমরা যদি করে ফেলি যে ইয়েস উই ক্যান বি উইথ দ্যাট, দেন ইট ওয়ার্কস আউট। আমরা আশাবাদী যে এটা পজিটিভ ডাইমেনশনে যাবে। স্যার, আমরা একটু যদি, যে আমরা দেখলাম যে এবার যে বসন্তকালীন বৈঠকটি, সেখানে ট্রাম্পের শুল্ক নীতি নিয়ে বেশ কথা হচ্ছিল, সেটি আমাদেরকে আসলে যেভাবে প্রভাবিত করছে, সেটির জন্য আমাদের প্রস্তুতি বা সেই জায়গাটা নিয়ে ভাবনার জায়গাটা কি হওয়া উচিত? ট্রাম্পের এই নীতি পৃথিবীর সব দেশকে ইম্প্যাক্ট করেছে। আমাদের দেশকে হয়তো আমরা আশা করি যে অত বড়োভাবে হয়তো করবে না। কারণ আছে অনেকগুলোই। তার মধ্যে একটা তো হচ্ছে যে আমরা অলরেডি মার্কিন সরকারের সাথে একটা যোগাযোগ স্থাপন করেছি এবং আলোচনা চলছে, এবং সব কিছু আপেক্ষিক। অর্থাৎ চীনের সাথে যেভাবে যুদ্ধ হচ্ছে, তাতে চীন থেকে যদি গার্মেন্টস রপ্তানি যদি বন্ধই হয়ে যায়, তাহলে এটা কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে বিশাল একটা ডিমান্ড ক্রিয়েট করবে। এটা কিন্তু মোর দেন অফসেটিং এনি আদার আনসার্টেনিটি হতে পারে। কাজে এটার একটা পজিটিভ দিকও আছে। দ্বিতীয় পজিটিভ দিক হচ্ছে যে তেলের দাম কমে গেছে, $60 কাছে গেছে। আমাদের গ্যাসের দাম কমে গেছে, আমাদের খাদ্যপণ্যের দাম কমে যাচ্ছে গ্লোবাল এইসব কনসেপ্ট থেকে। এইখান থেকে কিন্তু আমরা একটা বড় টার্মস অফ ট্রেড দিয়ে পাবো, হয়তো সুতরাং এক ম্যাগনিটিউড হয়তো $2 বিলিয়ন হয়তো পেয়ে যেতে পারে। আচ্ছা, সব মিলিয়ে বলা মুশকিল যে আমরা ক্ষতিগ্রস্ত হবো না আমরা। কিন্তু স্যার, আমাদের মূল্যস্ফীতি নিয়ে একটু আপনার কাছে জানতে চাই। যে মূল্যস্ফীতি নিয়ে আমরা দেখেছি যে IMFও এক ধরনের যে গড় মূল্যস্ফীতি আমাদের এখনো তো 9.5% বা ডাবল ডিজিটের কাছাকাছি, এরকম একটা মূল্যস্ফীতি আসলে আমাদের
কবে নাগাদ কমে আসতে পারে? আপনি স্যার আগেও বলেছেন। আমাদেরকে দেখতে হবে যে কোথায় ছিলাম, কোথায় আছি। আমাদের খাদ্য মূল্যস্ফীতি ছিল 14%-এর উপরে, সেটা এখন 8% চলে এসেছে। এটা কিন্তু উল্লেখযোগ্য 6% নন ফুড 3% করেছে, সার্ভার ছিল 8%। তো সব মিলিয়ে আমি কি স্যাটিসফাই? না, অবভিয়াসলি সেটার কারণও নাই। কিন্তু আমি কি আনহ্যাপি? নো, কারণ আমার অন ট্র্যাক। আমি মনে করি যে আমাদের যে প্ল্যান ছিল যে এই বছরের মধ্যেই আমরা এটাকে 6-7 নামিয়ে আনবো, তারপরে আগামী বছর এটাকে 5%-এর নিচে নিয়ে যাবো, সে লক্ষ্যে কিন্তু আমরা এখন ঠিকই আছি। কাজে এটা নিয়ে আমি চিন্তিত নই। এবং গ্লোবাল যে ইকোনমিক সিচুয়েশন, তাতে কিন্তু আমাদের ডলার যদি স্টেবল থাকে, আমাদের এক্সপোর্ট যদি ঠিক থাকে, রেমিটেন্সে যে সব বড় রকমের উল্লম্ফন দেখছি, এটা যদি ঠিক থাকে, প্রাইস স্টেবিলিটি আমরা অ্যাচিভ করতে পারতাম। আমি মনে করি যে অগাস্টেই আমাদের 2%-3%-এর মতো কমে আসবে। অগাস্টে যে জাম্পটা হয়েছিল, বেস এফেক্টটা তো আমরা পাবো তখন। ওই 2% বেড়েছিল, মূল্যস্ফীতি কমে আসবে স্যার। হ্যাঁ, তখন 2% কমে আসবে অগাস্টে। স্যার, আমরা আইএমএফ সবসময় একটা কথা বলে থাকে যে স্বচ্ছ একটা মুদ্রানীতি, যেটি এখনো বলে, সেই জায়গায় বিনিময় হারটাকে আরো বেশি বাজার ভিত্তিক, যেটা নিয়ে আমরা একটা এই ঋণের কিস্তি পাওয়ার ক্ষেত্রে যেটা নিয়ে বারবার কথা হচ্ছিল, সেই জায়গাটা আসলে স্বচ্ছ মুদ্রানীতির বিষয়টা এইখানে আমাদের মুদ্রানীতি তো স্বচ্ছ। আমরা বলেছি যে আমাদের 10% পলিসি রেট 10% আছে, এবং বলছি যে এটা যখন ইনফ্লেশন 7-এর নিচে নামবে, পলিসি রেট কেমন নামবে, এর চাইতে সস্তা কি? কিন্তু স্যার, বিনিময় হারের ব্যাপারে আমি মনে করি যে আমাদের মধ্যে একটা কমিউনিকেশন গ্যাপ বা মিসআন্ডারস্ট্যান্ডিং আছে, যেটা আমরা ট্রান্সফার করতে পেরেছি। আমরা কোনো ডলার বিক্রি করছি না, আমরা কোনো ইন্টারভেনশন করছি না। আমাদের সাপ্লাই ডিমান্ড এখন বাজারে পর্যাপ্ত ডলার আছে। কার মার্কেটের সাথে আমাদের ইন্টারভেন্ট মার্কেটের পার্থক্য নাই দিয়ে চলে। তার সমস্যাটা কোথায়? আমাদের রিয়েল এফেক্টিভ এক্সচেঞ্জ রেট এখন 121 টাকা। তাহলে ডিসইকুইলিব্রিয়ামটা কোথায়? তো সামহাও আউটসাইডারদের একটা ধারণা হাতটা আছে যে বাংলাদেশের এক্সচেঞ্জ রেট স্টেবল হয়ে যাবে। কেন? এই দ্যাট ইজ দেয়ার প্রবলেম, নট আওয়ার প্রবলেম। স্যার, আমার একটা প্রশ্ন, যে এবারের আইএমএফ বৈঠকে আপনি আজকে 3য় দিনের মতো আছেন, স্যার, এবার আসলে যে প্রত্যাশা নিয়ে আসা বা মূলত যে নেগোসিয়েশনগুলো, সেই জায়গার অগ্রগতি বা প্রাপ্তির জায়গা নিয়ে যদি না, অগ্রগতি আমাদের হয়েছে। অবভিয়াসলি আজকে ওয়ার্ল্ড ব্যাংকের সাথে বড় দুটো চুক্তি স্বাক্ষর হলো। ওই দুটো চুক্তিতেই প্রায় $900 মিলিয়ন আসলো। এর বাইরে আরও অনেকগুলো জিনিসটি মতো হয়ে গেছে প্রায়। এখন আইএমএফের সাথে চুক্তিটা হয়ে গেলে, মানে এগ্রিমেন্টের প্রিন্সিপালটা হয়ে গেলে, তারপরে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি সব কিছু ব্যাপার করে দিতে পারবো। হয়তো এক্সট্রা $3 বিলিয়ন মতো চলে আসতে পারে ইন মান্থ অফ জুন। সো এগুলো সবই ডিপেন্ড করছে আমাদের যে পার্থক্যটুকু আছে এক্সচেঞ্জের সাথে, সেটাকে আমি দূর করতে পারলে। স্যার, এই বাকি যে কয়েকদিন রয়েছে, আজকে তো গভর্নর টক ছিল, এখানে কোনো ধরনের আপনি অংশ নিয়েছেন কিনা, বা সেখান থেকে? না, ওখানে অংশ নেওয়া হয়নি। এখানে যেটা জিনিসটা ছিল যে বেসিক্যালি দ্য ফোকাসটা তো এখানে সব আনসার্টেনিটি, এবং এটার এই ট্রাম্পের শুল্ক নীতি, যেটা ইম্প্যাক্টটা গ্লোবাল ইকোনমির উপর কী হবে, এবং এখানে নীতির সার্টেনিটিটাও নাই। কেউ জানে না যে আলটিমেটলি 3 মাস যে পজ আছে তারপরে কি হবে, সেটাও কেউ জানে না। এবং নেগোসিয়েশনগুলো কোথায় কীভাবে আছে, বাইল্যাটারালি কোন দেশের সাথে কী, সেটাও কেউ জানে না। এবং চীন আমেরিকা সম্পর্কটা কী হবে, সেটা একটা বিশাল প্রশ্ন। তো সব মিলিয়ে গ্লোবাল ইকোনমিতে প্রচণ্ড আনসার্টেনিটি কাজ করছে, এবং এটা এখন ট্রেড ইস্যু থেকে এখন কারেন্সি ইস্যুতে চলে গেছে, এটা ক্যাপিটাল ইস্যুতে চলে গেছে, এটা বন্ড মার্কেটে চলে গেছে, ইউএস বন্ড মার্কেটে চলে গেছে। So this is impacting other areas also. It's not only limited to bilateral trade. It's a currency valuation. US dollar value is 10% less than what it used to be January machine. That's a significant reduction in depreciation for a currency. The Bangladesh currency হয় না, সেটা US currency হয়েছে। স্যার, এই বাকি দিনগুলোতে কোনো সুনির্দিষ্ট বিষয় নিয়ে আপনাদের এজেন্ডা আছে কিনা? না, আমাদের এই লক্ষ্য হচ্ছে যে একটা মনিটরিং মেকানিজম করে এক্সচেঞ্জ মার্কেট, এটাকে এটা আন্ডার ডিসকাশন আছে। আইএমএফ ইজ ওয়ার্কিং ইন দ্য টেকনিক্যাল অ্যাসপেক্ট। ওটা নিয়ে আমাদের সাথে আলোচনা করবে, ওটা যদি হয়ে যায় করতে পারি।
pretty much it. Plus আমাদের সাথে বিজনেস কমিউনিটির সম্পর্ক আছে, আমাদের সাথে অন্যান্য স্টেক হোল্ডার আছে, শুধু IMF তো না, ওয়ার্ল্ড ব্যাংক আছে, ইউএস ট্রেজারি আছে, ইউএস ফেডারেল রিজার্ভ আছে, এবং বিজনেস কমিউনিটি আছে, সবার সাথে আমরা স্যার আমরা শেষ মন্তব্য করতে চাই যে সব মিলিয়ে সার্বিক যে প্রবৃদ্ধির অনিশ্চয়তা এরকম একটা পরিস্থিতি, স্যার কর্মসংস্থান সব মিলিয়ে এক বৈশ্বিক একটা আসলে প্রবৃদ্ধি কর্মসংস্থান একটা অনিশ্চিত পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে কিনা, এবং সেখানে বাংলাদেশও আসলে ক্ষতিগ্রস্ত। বাংলাদেশ ক্ষতিগ্রস্ত রেট বেসিসে হবে কিনা আমি শিওর না। আমাদের কিছু পজিটিভ সাইডও আছে, আবার কিছু নেগেটিভ রিস্ক ফ্যাক্টরও আছে, এবং আলটিমেট ইউএস পলিসিটা আমরা জানি না, কেউই জানি না, কোনো দেশই জানে না কী হতে যাচ্ছে, কোন টুইট এরপরে আসবে সেটা আমরা জানি না। সো এই আনসার্টিনিটিটা উই হ্যাভ টু ডিল উইথ ইট, ইট ইস পার্ট অফ দ্য কারেন্ট রেজিম। কাজে আই থিঙ্ক এট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের ধারণা যে বাংলাদেশ উইল ডু ওয়েল। স্যার অসংখ্য ধন্যবাদ জানাই আজকে সময় দেওয়ার জন্য।